হবে, সেই সাবজেক্টটা হচ্ছে স্পেসিফিক ডিলিটেড। বললাম কি যে ভাই কোথায় আছেন আপনি, মানে বা সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়া শুরু করেছি, অন্য আইনগুলো নিয়ে আমাদের কথা হয়েছে, এখন আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন নিয়ে কথা হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইন আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে এই জন্য যে আমরা আসলে একটা অ্যান্সার করবো সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে, একটা প্রশ্নের অ্যান্সার করবো, আর একটা প্রশ্নের অ্যান্সার করবো হচ্ছে আমরা দেওয়ানি কার্যবিধি থেকে। আর দেওয়ানি কার্যবিধিতে সেকশন থেকে প্রশ্ন খুব কম হয়, অর্থাৎ আমার দেখা মতে অধিকাংশ কথা মতে অধিকাংশ প্রশ্নগুলোই আমাদের আদেশ থেকে বিভিন্ন প্রশ্ন হয়, এবং আদেশগুলো পরিচিত আদেশ, সব আদেশ থেকে প্রশ্ন হয় না, নির্ধারিত কিছু আদেশ থেকে প্রশ্ন হয়। দ্যাটস ওয়াই আমাদেরকে একেবারে স্পেসিফিক রিলিফটার থেকে একটা প্রশ্ন কমন ফেলতেই হবে। সেই একটা প্রশ্ন কমন ফেলানোর বিষয়ে একেবারে খুব সুন্দর একটা প্রশ্ন আছে এই স্পেসিফিক রিলিফটারে। সেই সুন্দর প্রশ্নটা হলো, সেই প্রশ্নটা অবশ্যই আপনাদের প্রায় মুখস্থ আছে, সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় কি কি ভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। এই প্রশ্নটা বারবার আসে বিভিন্ন সময়, বা কোন কোন উপায়ে একটি দেওয়ানি আদালত সুনির্দিষ্ট প্রতিকার আইনে মঞ্জুর করতে পারে, এরকম প্রশ্ন বিভিন্ন সময় আসে। 2020 সালেও একটা প্রশ্ন এসেছিল যে মঞ্জুরযোগ্য বিভিন্ন প্রকারের, শব্দটা এরকম ভাবে বলেছে যে মঞ্জুরযোগ্য বিভিন্ন প্রকারের সুনির্দিষ্ট প্রতিকার আইনের সংক্ষেপে বর্ণনা করুন, এরকম ভাবে বিভিন্ন ভাবে বলেছে। তো এই সবগুলো প্রশ্নের অ্যান্সার বা যে মঞ্জুরকৃত বিভিন্ন প্রকার প্রতিকার নিয়ে আলোচনা করুন, তারপরে কোন স্থাবর এই ধরনের প্রশ্ন নিয়ে যদি কোনো প্রশ্ন করে, অধিকাংশই আমরা এটাতে একেবারে ক্লিয়ার, সেটা হচ্ছে 5 নাম্বার সেকশন থেকে আমাদের প্রশ্ন হচ্ছে, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের কয়টা উপায়ে প্রতিকার মঞ্জুর করা হয় আলোচনা করুন। এই প্রশ্নটা করে হচ্ছে 5 নাম্বার সেকশন থেকে। আপনারা তো জানেন 5 নাম্বার সেকশন থেকে মোট 5টি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার আইন মঞ্জুর করা হয়। এইগুলো আপনারা প্রশ্নের মার্কের উপরে ভিত্তি করে প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবেন, অর্থাৎ আপনার মার্ক যদি এই কয়টা উপায় মঞ্জুর করা হয় এইটা যদি আপনার 3 মার্ক থাকে বা 4 মার্ক থাকে, আরো প্রশ্নের সাথে থাকে, তাহলে এক ধরনের উত্তর। আর যদি এটাই 10 মার্কের দিয়ে রাখে, এটাই 5 মার্কের বা 7 মার্কের দিয়ে থাকে, তাহলে কিন্তু আপনার উত্তর ভিন্ন ধরনের। দ্যাটস ওয়াই আপনাকে একটু উত্তরগুলো বড় এবং ছোটটা যে লিখবেন সেটা আপনাকে বুঝে লিখতে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কয়টা উপায়ে প্রতিকার মঞ্জুর করা হয়, মোট 5টা উপায়ে মঞ্জুর করা হয়। আপনারা তো জানেন, সুনির্দিষ্ট সম্পত্তির দখল এবং তা দাবিদারকে অর্পণের মাধ্যমে কোনো কাজ করতে বাধ্য হোক এমন কোনো ব্যক্তিকে ওই পক্ষে কাজ করতে আদেশ প্রদানের মাধ্যমে আর কোনো কাজ করতে বাধ্য না সেই ধরনের ব্যক্তিকে কাজ থেকে বিরত রাখা, ক্ষতিপূরণ বা রেয়াদের ব্যতীত, আর একটা হচ্ছে রিসিভার নিয়োগের মাধ্যমে। এই যে প্রত্যেকটি সেকশনের কথা আমরা বলছি, 5টা উপায়, এই সম্পত্তি দখল এবং দখলদারকে অর্পণ 8 থেকে 11 নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে। আমাদের বিশেষ করে স্থাবর বা অস্থাবর সম্পত্তি, আপনারা জানেন 8 এবং 9 হচ্ছে স্থাবর সম্পত্তি, 9, 10 এবং 11 হচ্ছে অস্থাবর সম্পত্তি। তাহলে স্থাবর সম্পত্তি ওইখানে বলছে সুনির্দিষ্ট সম্পত্তি দখল উদ্ধার, এখন স্থাবরও হইতে পারে অস্থাবর হইতে পারে। দ্যাটস ওয়াই আপনাকে 9 থেকে 11 নম্বর সেকশনে আলোচনা করতে হয় যে সুনির্দিষ্ট প্রতিকারের স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার বা দাবিদারকে প্রদান 8 থেকে 11 নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে। একই সাথে বলা হচ্ছে কোনো কাজ করতে বাধ্য করা, তাহলে কোনো কাজ করতে বাধ্য করা এমন কোনো পক্ষকে ওই কাজের আদেশ, স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট আমরা জানি, কোনো ব্যক্তিকে কাজ করতে বাধ্য করা, সেটা বলা আছে 112 নম্বর সেকশন থেকে 30 নম্বর সেকশনে আপনারা পাবেন। একই সাথে 55 নম্বর সেকশনও আছে। আবার আর একটা সেকশন আছে, সেটা হচ্ছে ক্ষতিপূরণ, মানে কোনো কাজ করতে বাধ্য নয় এরকম যদি হয় তাহলে আমাদের 52 থেকে 54 নম্বর সেকশন, এবং ক্ষতিপূরণের দেওয়ার যেটাকে আমরা বলছি 42 নম্বর সেকশনে ডিক্লারেশন দেওয়া হয়। আর লাস্টের হচ্ছে আমাদের রিসিভার অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ 44 নম্বর আদেশ অনুযায়ী 44 নম্বর সেকশন অনুযায়ী রিসিভার নিয়োগ করা হয়। তো এই যে
এই যে যে কথাগুলো আমি বললাম যে পাঁচটা সুনির্দিষ্ট প্রতিকারের পাঁচটি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকারের পাঁচটা উপায়ে প্রতিকার মঞ্জুর করা হয়, এই প্রশ্নটা কিন্তু মাঝে মাঝেই আসে। সেক্ষেত্রে পাঁচটা দিবেন এবং যদি বড় প্রশ্ন থাকে তাহলে পাঁচটার ব্যাখ্যা দিবেন, আর যদি ছোট প্রশ্ন থাকে তাহলে পাঁচটার ব্যাখ্যা প্রয়োজন নাই। বুঝতে পেরেছেন যে কিভাবে কিভাবে হচ্ছে? তাহলে প্রতিকারগুলো একটা একটা করে দিবেন এবং একই সাথে ব্যাখ্যা করার চেষ্টা করবেন যদি হয়। আমরা তো জানি রিসিভার কেমন ভাবে নিয়োজিত হয়। তারপরে হচ্ছে ক্ষতিপূরণের রিয়াদাত ব্যতীত যেটাকে আমরা বলছি পক্ষগণের অধিকার ঘোষণা, সেটা হচ্ছে 52 থেকে 57 থেকে 57 নাম্বার সেকশন পর্যন্ত। এই প্রশ্নটা কিন্তু খুব বেশি ইদানিং খুব বেশি দেখছি আমি বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করার ক্ষেত্রে এই প্রশ্নটা খুব প্রশ্ন আসছে। দ্যাটস ওয়াই এই প্রশ্নের প্রত্যেকটি বিষয় আমি বারবার বলছি যে এই সেকশনটাকে যদি একটু ভালোভাবে পড়েন তাহলে এই সেকশন থেকে আপনি কি করতে পারবেন, পুরো বইটাকেই আপনি একেবারে পুরো বইটাকেই আপনার রিফ্লেকশন পাবেন। যে কথা বলছি যে প্রত্যেকটি বিষয় ঘোষণার মাধ্যমে আমরা যে প্রতিকারগুলো পাই, যেমন হচ্ছে ক্ষতিপূরণের রিয়াদাত ব্যতীত অন্য কোনো ভাবে পক্ষগণের অধিকার নির্ধারণ করা, যেটা 42 নম্বর সেকশন। তাহলে ওখানে একটু ঘটনার কথা বলে দিলেন যে ঘোষণা প্রতিকারে যেটা হয় আইনগত এবং সম্পত্তির অধিকার ঘোষণা আছে সাধারণত ঘোষণামূলক মোকদ্দমা 42 নম্বর সেকশনে দায়ের করা যায়। তবে ঘোষণার সাথে আনুষঙ্গিক যদি অধিকার লাভ হয় তাহলে অবশ্যই আনুষঙ্গিক অধিকার চাইতে হবে, সেক্ষেত্রে অন্যথায় আদালত কিন্তু মঞ্জুর করবে না। তো এই যে পাঁচটা, এই পাঁচটাকে আপনি বিভিন্ন ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবেন। এই পাঁচটাতে আবার কোন কোন সেকশনে কোনটা কাজ করছে সেটা কিন্তু আপনাকে জানতে হবে। যে কথা আমরা বললাম যে দখল উদ্ধার, সেটা হচ্ছে 8 থেকে 11 নম্বর সেকশন। তারপর কোন সম্পদ কোন কাজ করতে বাধ্য করা, যেটা আপনার স্পেসিফিক পারপাস অফ কন্ট্রাক্ট, যেটাকে আমরা 12 থেকে 30 কথা বলছি। কোন কাজ করতে বাধ্য না সেই কাজ থেকে বিরত রাখা 52 থেকে 57 নম্বর সেকশনে আপনি দেখতে পাবেন। সেখানে সুনির্দিষ্ট প্রতিকার 52 থেকে 57 বিভিন্ন নিষেধাজ্ঞা সম্পর্কে 52 নম্বর সেকশনে বিরত রাখার জন্য চিরস্থায়ী ও অস্থায়ী নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। 53 নম্বর সেকশনে চিরস্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দেওয়া হয়েছে। অন্যদিকে যে সকল চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় 54 নম্বর সেকশনে আলোচনা। সো এই প্রশ্ন আপনাকে অ্যান্সার করতে হচ্ছে এবং এই প্রশ্নের যদি আপনি সুন্দরভাবে পড়তে পারেন তাহলে দেখা যায় স্পেসিফিক রিলিফ একটা প্রশ্নটাই শেষ হয়ে যায়। তো এই জায়গা থেকে একটা প্রশ্ন হচ্ছে 5 নম্বর সেকশন থেকে একটা প্রশ্ন হয় প্রত্যেক বছরই, এখান থেকে এই প্রশ্নটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সেকশন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে প্রশ্নটা যদিও সহজ, তারপরে এই প্রশ্ন থেকেও প্রশ্ন করে। এখানেও দুইটা প্রশ্ন আছে যে সুনির্দিষ্ট প্রতিকারণে স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের কি বিধান আছে, ধারা সহ উল্লেখ করুন, একটা প্রশ্ন মাঝে মাঝে হয়। আবার কোন ব্যক্তিকে স্থাবর সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে দখল উচ্ছেদের জন্য 1877 সালে প্রতিকার আইনে কি কি বিধান রয়েছে, আপনি বিধান সমূহ উল্লেখ করে আলোচনা করুন, এরকম একটা প্রশ্ন করে। সেই প্রশ্নটা তো একেবারে আপনাদের কাছে খুব পরিচিত। 8 নাম্বার সেকশন থেকে প্রশ্ন হয়, অর্থাৎ সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের ক্ষেত্রে আমাদের দুইটা সেকশন, একটা হচ্ছে 8 এবং 9, এই বিধান দুইটা জড়িত এবং এই 8 ধারায় শর্তের ভিত্তিতে স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার করা হয়, আর শর্ত ছাড়া শুধুমাত্র দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে আমাদের 9 নাম্বার সেকশন কাজ করে, তাই না? স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের ব্যাপারে 8 নাম্বার সেকশনে স্পষ্ট বলেছে শুধুমাত্র স্থাবর সম্পত্তি দখলের অধিকারী যিনি ব্যক্তি, যার টাইটেল আছে, তিনি দেওয়ানি মামলা পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা করতে পারেন। তাহলে দুইটা শর্ত আমাদেরকে পালন করতে হবে। এক, মালিকের শর্ত থাকতে হবে। নাম্বার 2, আপনি দখলের শর্ত হয়
মালিকের দখলে থাকতে হবে অথবা দখলের সাথে থাকতে হবে। এই যে টাইটেল যদি পজিশন যদি থাকে তাহলে আপনি কি করতে পারবেন? দখল উচ্ছেদের জন্য মামলা করতে পারবেন। আমাদের এখানে প্রশ্ন হয় যে আইনজীবী একজন ব্যক্তি টাইটেল আছে, সে মোকদ্দমা দায়ের করতে চায় আপনার কাছে, আপনি কি কি ডকুমেন্ট চেয়ে বলবেন? এজ এ লয়ার হিসেবে আপনি কি কি জানেন? এরকম প্রশ্ন বিভিন্ন সময় করে। তাহলে এজ এ লয়ার হিসেবে আপনার কি করতে হবে? আপনাকে প্রথমত যে ওই সম্পত্তি তাকে বেদখল করা হয়েছে, বেদখল করার সংক্রান্ত তাকে কবে বেদখল করা হয়েছে সেটা আপনি নেবেন। নাম্বার 2, এই সম্পত্তির উপরে তার টাইটেল বারবার বলা হচ্ছে যে টাইটেল আছে কিনা অথবা এই সম্পত্তির মালিকানা আছে কিনা, তাহলে মালিকানা সত্যটা নেবেন, মালিকানা দলিলগুলো নেবেন। এরপরে তার কাছ থেকে আরেকটা বিষয় নেবেন, সেটা হচ্ছে আহ তাকে বেদখল কতদিনের মধ্যে করা হয়েছে। এই কয়েকটা বিষয় আপনি চাবেন। এরকম প্রশ্ন করে যে একজন আইনজীবী হিসেবে আপনি কি কি চাবেন একজন দখল পুনরুদ্ধারের জন্য আপনার কাছে কোনো ব্যক্তি এসেছে, আপনি কি কি চাবেন। তাহলে এই ধরনের প্রশ্ন করলেও আপনাকে কিন্তু উত্তর দিতে হচ্ছে। যেভাবে প্রশ্ন করুক আপনাকে প্রশ্নের উত্তর দিতেই হবে। একইভাবে বেআইনিভাবে দখলকৃত ব্যক্তি কর্তৃক দখল, মানে এই সেকশনটা বেআইনিভাবে যদি সত্যের কথা না বলে, শুধুমাত্র দখল বেআইনিভাবে দখলকৃত ব্যক্তি দখল উদ্ধারের কথা বললে আপনাকে 9 নাম্বার সেকশনে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে 3টা পদ্ধতির কথা মনে রাখতে হবে কেন 9 নাম্বার সেকশনে দখলচ্যুত হলে মামলা করতে পারবেন। নাম্বার 1, ওই ব্যক্তি যাকে দখলচ্যুত করা হয়েছে তার কোনো টাইটেল থাকা যাবে না। নাম্বার 2 হচ্ছে তার সম্পত্তি ছাড়া সেখানে কি করা হয়েছে, তাকে দখলচ্যুত করা হয়েছে, তার সম্মতি তো নেনই নাই, যথাযথ আইনগত পদ্ধতি ব্যবহার করেন নাই, সুতরাং আইনগত পদ্ধতি ব্যতীত আপনাকে দখলচ্যুত করেছে। নাম্বার 3, তাহলে সে বা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তির মাধ্যমে তার দখল পুনরুদ্ধার করতে পারে যদি তা মামলা অন্য কোনো শর্ত দাবি করা হয়। সো আমাদের দুটো জিনিস কিন্তু একেবারে ম্যান্ডেটরি প্রুফ করতে হয়। নাম্বার 1, কোনো ব্যক্তিকে তার দখল থেকে তাকে উচ্ছেদ করা। নাম্বার 2 হচ্ছে যথাযথ আইনগত পদ্ধতি পন্থা ব্যতীত যদি কাউকে বেদখল করা হয় তাহলে বেদখলের জন্য আপনি কি করতে পারবেন? মোকদ্দমা দায়ের করতে পারবেন। এখান থেকে কিন্তু প্রশ্ন হয় কখন করবেন, কিভাবে করবেন, কতদিনের মধ্যে করবেন, 6 মাসের মধ্যে, কোর্ট ফি কত দিবে, এরকম বিভিন্ন ভাবে আপনাকে প্রশ্ন করে। স্পেসিফিক যেহেতু চ্যাপ্টার সেকশন গুলো এই ধরনের প্রশ্ন যদি আপনাকে করে, আপনাকে একটা প্রশ্ন দেখেন এখানে কত ধরনের প্রশ্ন হতে পারে, আমরা কত ধরনের প্রশ্ন পাই। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার বিধান কি আপনি সুন্দরভাবে 9 এবং 10, 8 এবং 9 নম্বর সেকশন আলোচনা করলেন। একসাথে আপনার প্রশ্ন এরকম করছে, সপ্তম বিদ্যুৎ থেকে একটা প্রশ্ন এসেছে যে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি খাস উদ্ধারের ক্ষেত্রে কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হয়, একই প্রশ্ন। আবার আর একটা প্রশ্ন করেছে 9 নম্বর মোকদ্দমার সুবিধা কি কি। বিভিন্ন সময় বাক্য অংশ পরীক্ষা আসে যে 9 নম্বর সেকশনের সুবিধাগুলো কি। 9 নম্বর সেকশনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে 9 নম্বর সেকশনের কোনো ব্যক্তিকে তার সত্য প্রমাণ করতে হয় না। নাম্বার 2, তাকে অবশ্যই 6 মাসের মধ্যে মোকদ্দমা করতে হয়, অত দেরি করতে হয় না, অত দেরির সুযোগ নাই। 12 বছর সময় নেয়, 6 বছরের মধ্যে 6 মাসের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। নাম্বার 3 হলো এইটাতে অ্যাডভার্ট এবং কোর্টের অর্ধেক কোর্ট দেওয়া হয়ে থাকে। দ্যাটস ওয়াই আমাদের 9 নম্বর সেকশনে মামলা করার সুবিধা ভোগ করে থাকি। তাহলে 9 নম্বর সেকশন থেকে যদি আপনাকে এই ধরনের প্রশ্ন করে উত্তর দিতে পারবেন এবং মোকদ্দমার অ্যাডভার্ট এবং কোর্টে অর্ধেক দিতে হয় সেটাও বলবেন। আবার 9 নম্বর সেকশন মোকদ্দমা দায়ের করলেও 8 নম্বরে একই বিষয় নিয়ে মোকদ্দমা দায়েরের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি 9 নম্বর সেকশনে একটা মোকদ্দমা দায়ের করেছেন, একই বিষয় নিয়ে 8 নম্বর সেকশনে আপনি মোকদ্দমা দায়ের করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের দেওয়ানি কার্যবিধিতে 11 নম্বর সেকশনের যে বিধান আছে, কি বিধান আছে? আমাদের 11 নম্বর বিধানে আছে যে রোজ জুডিকাটার দ্বারা পড়ে কিনা, সেক্ষেত্রে রেজ জুডিকাটার দ্বারা পালিত হবে না। তো 9 নম্বর সেকশন থেকে এই ধরনের প্রশ্ন কিন্তু পড়ে। আবার একইভাবে প্রশ্ন পড়ে এরূপ মামলা প্রদত্ত ডিগ্রির বিরুদ্ধে বিবাদী কি কি করতে পারে। এরকম 9 নম্বর সেকশনে ডিগ্রি দিয়েছে, সেক্ষেত্রে বিবাদী করণীয় কি। আমরা জানি যে এই সম্পত্তিগুলোকে সে কি কি করতে পারে, আমাদের কি কি করণীয় আছে যে তার বিরুদ্ধে মোকদ্দমা হয়েছে। আমাদের এখানে কিন্তু সরকারের বিরুদ্ধে কি মোকদ্দমা করা যায়, সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করা যায় না। একই সাথে তাহলে এই মোকদ্দমাতে আপনি কি কি বাদীকে কি কি প্রমাণ করতে হয় আর বিবাদীকে কি কি প্রমাণ করতে হয়, এই ধরনের প্রশ্ন আপনার কাছে আসতে পারে।
একই সাথে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো পার্থক্যটা কি, 8 নম্বর এবং 9 নম্বর সেকশনের পার্থক্যটা কি, এই প্রশ্নও আসে। একইভাবে সরকারের বিরুদ্ধে খাস দখল উচ্ছেদ মামলা করা যায় কিনা, আপনাকে এরকম প্রশ্ন বললো, খাস দখল বা প্রকৃতি দখল থেকে সরকারের বিরুদ্ধে 9 নম্বর সেকশন অনুযায়ী আপনি কোনো মোকদ্দমা দায়ের করতে পারবেন না, বাধা আছে। সুতরাং এই ধারায় সরকারের বিরুদ্ধে কোনো মোকদ্দমা দায়ের করা যায় না, আর দায়ের করলে সেটা বেআইনি বলে গণ্য হবে। তো 9 নাম্বার সেকশনে এই ধরনের, মানে 9 নাম্বার সেকশন এবং 8 নাম্বার সেকশনের পার্থক্য কি, 9 নাম্বার সেকশন কি, 8 নাম্বার সেকশন কি, এরকম বিভিন্ন রকম প্রশ্ন করে থাকে। 8 এবং 9 নাম্বার সেকশনের পার্থক্য কি এরকম আছে, যেমন তামাদি মেয়াদের পার্থক্য আছে, সংজ্ঞাগত পার্থক্য আছে। সরকারের বিরুদ্ধে মোকদ্দমা 9 নাম্বার সেকশনে করা যায় না, 8 নাম্বার সেকশনে করা যায়। প্রতিকার কি, 9 নাম্বার সেকশনে ডিগ্রি বা আদেশ দিলে আপিল বা রিভিউ দায়ের করা যায় না, শুধুমাত্র রিভিশন করতে পারবে। কিন্তু 8 নাম্বার সেকশনে আপিল, রিভিউ, রিভিশন সবকিছুই আপনি দায়ের করতে পারবেন। তো এই ধরনের একটা প্রশ্ন বা প্রবলেমেটিক প্রশ্ন বলেন, আবার এটাকে আপনার পার্থক্য বলেন, সেগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে। একটা প্রশ্ন আসে যে দেখবেন, একটা প্রশ্ন মাঝে মাঝে আসে, কয়েক খণ্ড জমির মালিক কিন্তু জরিপকালে জরিপ কর্মচারীর ভুলে ওই জমি ক্ষয়ের নামে রেকর্ড হয়ে থাকে। সে সুযোগ বুঝে খ ওই জমি থেকে ক কে বেদখল করে। জমির মালিক আসলে ক, কিন্তু খতিয়ানের ভুলক্রমে খর নাম এসেছে এবং খ কি করেছে, ক কে বেদখল করেছে। এক্ষেত্রে ক এর প্রতিকার কি, যুক্তিসঙ্গত আলোচনা করে এরকম প্রশ্ন একটা আসে। তো যেহেতু ক এর প্রতিকার কিছু বলতে পারবেন এরকম সহজভাবে? কালকে কালকে একটা ঘটনা ঘটছে, একের পর এক প্রশ্ন, যে প্রশ্নটার কথা বলছিলাম যে কয়েক খণ্ড জমির মালিক, হ্যাঁ, ভূক্রমে খর নামে খতিয়ান হয়ে গেছে, এরকম কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল হয়, তাই না? ক মালিক খয়ের নামে নাম যায়, খতিয়ান হয়ে গেছে। খ কি করেছে, এই সুযোগে ক কে বেদখল করে ফেলছে। এখন ক আপনার কাছে এসেছে, আপনি তার পক্ষে একজন আইনজীবী, আপনি কোন বিধান উল্লেখ করবেন এবং যুক্তিসঙ্গত উত্তর দিন, এরকম একটা প্রশ্ন বিজিএস থেকে এসেছিল এবং বিভিন্ন সময় আসে। জি মোফাজ্জল ভাই, স্যার এটা 9 ধারার অধীনে মোকদ্দমা দায়ের করব স্যার। কারণ কি? স্যার যেহেতু তাকে আইন মানে অবগত ছাড়াই তাকে বেদখল করছে বেআইনিভাবে। দুইভাবেই করতে পারে। তো তারপরে আপনার ওই বাটোয়ারা মামলা, বা সরি বাটোয়ারা না, আপনার কি যেন বলে, রেকর্ড সংশোধনের একটা মোকদ্দমা দায়ের করতে হবে স্যার। আর 842 ধারায় হবে না স্যার, সত্য ঘোষণা কখন করে? স্যার আর তো মনে আসতেছে না স্যার। সুন্দর উত্তর দিয়েছেন, বাট দেখেন দুইটা প্রতিকার আছে, প্রতিকার কিন্তু দুইটা ওনার। নাম্বার এক, আমরা এভিডেন্স অ্যাক্টে 110 নাম্বার একটা সেকশন দেখেছি, মালিকানা প্রমাণের। জি, যিনি দখলে আছেন কোর্ট মনে করবেন তিনি সম্পত্তির মালিক। যেহেতু এই যে আমাদের আলোচিত ঘটনাতে ক কে কিন্তু বেদখল করা হয়েছে এবং খ কিন্তু বেদখল করে ওই সম্পত্তিকে দখল করে আছে, তাই না? আমি যে ঘটনাটা বললাম। জি স্যার। এখন ক যদি 8 নাম্বার সেকশনে মামলা করতে যায়, দেখেন কথাগুলো গুরুত্বের সাথে দেখেন, যে একটা কথা আপনি যেই এই যে প্রবলেমেটিক প্রশ্নগুলোতে আপনার যুক্তির উপরে ভিত্তি করে কিন্তু মার খাবে, আপনার যুক্তির উপরে ভিত্তি করে কিন্তু মার খাবে, আপনি কিভাবে প্রতিকার দিচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে মার খাবে। আমি যে কথা বললাম, আমি জয়পুরহাটে যাবো, দেখেন একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করি। জয়পুরহাটে একটা মামলা, একটা ব্যাংকের এমডির বিরুদ্ধে একটা মামলা করেছে, ওই মামলাতে শুনানি করতে যাব। তো ওই মামলাতে আগুন লেগে, তো যাই হোক, একটা ব্যাংকের
ব্যাংকের ব্যাংকের মাধ্যমে আগে ইন্স্যুরেন্সকে কিন্তু মানুষ বিলিভ করে না, কারণ কি ইন্স্যুরেন্স সবগুলোই বাটপার হয়, অধিকাংশই বাটপার হয়, টাকা দেয় না। তো এই বাটপারি ব্যবসা থেকে পুনরুদ্ধারের জন্য ইদানিং করছে কি, ব্যাংকগুলোতে ব্যাংকা ইন্স্যুরেন্স করছে, এটাকে বলা হয় ব্যাংকা ইন্স্যুরেন্স। মানে ইন্স্যুরেন্সটা করবেন আপনার ব্যাংকের মাধ্যমে এবং ব্যাংক সেই টাকা উদ্ধার করে দিবে। মানে ইন্স্যুরেন্সের যেহেতু চুলকানি আছে, ইন্স্যুরেন্স যেহেতু, তো যিনি মারা গেছেন তার ওয়াইফকে মাত্র ইন্স্যুরেন্স কোম্পানি 8.5 লাখ টাকা দিচ্ছে, অথচ ওই ঘরের মালামাল অনেক ছিল এবং ওই ব্যক্তি মারাও গেছে। সেক্ষেত্রে তার বিমার দাবি 40 লাখ টাকা করে একটা মোকদ্দমা দায়ের করে জয়পুরহাট বিবাদী করে ওই ইন্স্যুরেন্স কোম্পানিকে এবং ওই ব্যাংকের এমডি। এখন আমাকে বলা হলো যে আপনি শুনানি করতে যাবেন, কোন গ্রাউন্ডে কি লিখবেন। আমাকে আমার ব্যারিস্টার সাহেব বললো যে আমি জানি কি কি তোমার গ্রাউন্ড কি, তুমি কি করতে চাচ্ছ। তা আমি ওনাকে বললো যে তোমার সময় হচ্ছে 5 মিনিট, এই গত 2 দিন আগের ঘটনা বলছি, এখান থেকে এই মামলার সাথে একটা রিলেটেড কথা আছে, এই জন্য আমি এটা শোনাচ্ছি এবং আপনার এটার সাথে আপনি পার্সোনাল লাইফেও কোনো কাজ। আমাদের একজন অ্যাডভোকেট সাহেব মামুন ভাই চেনেন কিনা, উনি সন্ধ্যার সময় ফোন দিয়েছে যে ভাইয়া এখন আপনার কাছে আমার কমপক্ষে 3টা দিন একটা ক্লাস দরকার, এখন আমি কোথায় আসবো, কিভাবে আসবো, আমি আপনার কাছ থেকে শিখে যাব। কেন? আমি আমার যে সিনিয়র কাছে মামলা পরিচালনা করি, সেই সিনিয়র সব সিভিল মামলা করে, আমি তো আনা গন্ডা করা কান দিতে বুঝতে পারছি না, সম্পত্তি সাধারণ হিসাব জানি, কিন্তু যদি দূরবর্তী আত্মীয় থাকে, যুগল ক্লোজ কি, এই দূরবর্তী আত্মীয়র ব্যাপারে সম্পত্তিগুলো কিভাবে ভাগ বন্টন করে, সিএসএস আরএস খতিয়ান গুলো নিয়ে একটু আপনার সাথে ব্রিফ কথা বলতে চাই। এই কিছুক্ষণ আপনাদের পড়ানোর আগে আমি বললাম যে টেনশনের কারণ নাই, যে কোনো ছুটির দিনে আমি চলে আসবো ওই দিকে, তখন আপনার সাথে সারাদিন আড্ডা দেবো আর কথা বলতে। তো যে ঘটনার কথা বলছিলাম যে জয়পুরহাটে এই মামলা নিয়ে আমাকে ব্রিফ করতে বললো যে তুমি এই এমডির বিরুদ্ধে মামলা হলো, তোমার কি কি গ্রাউন্ড আছে, তুমি কি গ্রাউন্ডে এখানে করবা, এই 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 মামলা থেকে এমডিকে তুমি বাঁচা নিয়ে আনবা। তো আমি প্রথমে বললাম যে স্যার, যেহেতু এই মামলাটার ইন্স্যুরেন্স এখন ব্যাংকা ইন্স্যুরেন্স হয়েছে, বাট এই ইন্স্যুরেন্স করছে ওই পক্ষ, এখন আমি তো আসলে নেসেসারি পক্ষ না, ইন্স্যুরেন্স ক্লেইম দিচ্ছে না, ইন্স্যুরেন্সের বিরুদ্ধে মামলা করুক, সেক্ষেত্রে আপনি ব্যাংক হিসেবে আপনার সাক্ষী দিতে পারেন, কিন্তু আপনার নেসেসারি তো পক্ষই না, তাহলে আপনার স্ট্রাইক আউটের জন্য পিটিশন দিতে পারেন। 1 নম্বর আদেশে 10 নম্বর বিধি 10-5 স্ট্রাইক আউটের পিটিশন দিতে পারেন। তো উনি বললো যে হ্যাঁ ঠিক আছে, এটা শুনলাম, নেক্সট নেক্সট কি, আমাকে আবার জিজ্ঞেস করেন নেক্সট, এটা দিল না, তারপরে কি করবা, কি করণীয় আছে। তা আমি বললাম নেক্সট আমার কাজ হচ্ছে আমি করব হচ্ছে 7 নম্বর আদেশের 11 নম্বর বিধিতে পিটিশন দেব, প্লেইন রিজেকশন। বা কেন প্লেইন রিজেকশনের পিটিশন দিবা, কারণ টাকা দিচ্ছে না, এই জন্যই তো সে মামলা করছে। আমি বললাম যে টাকা দিচ্ছে না এরকম তো কজ অ্যাকশন, 8.5 লাখ টাকা দিতে চাইছে, উনি আরো বেশি টাকা চাচ্ছে, এর মানে দুইজনের মধ্যেই দরাদরি হচ্ছে। এর মানে বীমা কোম্পানি কিন্তু এখন পর্যন্ত অস্বীকার করে নাই যে আসলে ঠিক আছে ক্ষতিগ্রস্ত হয় না, এটা প্রুফ যে এই একজন ব্যক্তি মারা গিয়েছে, একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, বীমা কোম্পানি সেই ক্ষতিটার পরিমাণটা নির্ণয় করার জন্য দুইজনের মধ্যে আলোচনা হচ্ছে এখন পর্যন্ত। এখন পর্যন্ত কিন্তু বীমা কোম্পানি বা ব্যাংক যেটাই বলেন, এখন পর্যন্ত কিন্তু উনি অস্বীকার করে নাই যে আমি টাকাটাই দেবো না বা ঘটনাটাই ঘটে নাই, আমি দিব কিন্তু কম বেশি হইতে পারে, তাই না? এর মানে কি, আমার কোয়াজি অ্যাকশন রয়েছে, মানে কোয়াজ অ্যাকশন মানে কি, আমি যখন কোনো মামলা কারণ উদ্ভব হয়, মানে কেন আমি মামলা করছি, আমি টাকা পাচ্ছি না এই জন্য, আমি তো টাকা পাবেন, আমি তো স্বীকার করছি আপনাকে দিব, কিন্তু অ্যামাউন্ট নিয়ে কথা, তাহলে সেখানে তো আমার কজ অফ অ্যাকশন নাই। আপনারা পড়েছেন, কয়েকদিন পরেও আমরা করবো, কজ অফ অ্যাকশন না থাকলে আমরা
প্লেন রিজেকশন। তাহলে আমি যদি এইভাবে ব্যাখ্যা করি কোর্টের কাছে, সেক্ষেত্রে কিন্তু এটাও চলে আসে। আবার যে কথা বললাম যে আমি তো নেসেসারি পক্ষই না। দ্বিতীয় ব্যাপারটা হলো আর একটা ঘটনা ঘটছে, সেটা হলো এই বিবাদী অলরেডি বীমা কোম্পানির কাছ থেকে 25 লাখ টাকা নিয়ে ফেলছে, হ্যাঁ, এবং সেইটা অনুযায়ী একটা আপোষও করছে। তাহলে আমাকে যদি আপোষ করে, 23 নাম্বার আদেশের 3 নাম্বার বিধি অনুযায়ী আপোষ করছে, শেষ করে করছে, সেটা যদি কোর্টে জমা দেয়, সেই অনুযায়ী ডিগ্রি পাওয়ার হকদার আমি। থার্ড অপশন হলো স্বীকৃত বিষয়ে প্রমাণ করার প্রয়োজন নাই, অ্যাক্রোবিট সেকশন 58, তাই না? জি স্যার। স্বীকার করতে পারি। তাহলে স্বীকৃত বিষয় সে স্বীকার করেছে, আমি আমার কেন মামলা পরিচালনা করবো? আমার তো প্রমাণ করার প্রয়োজন নাই, স্যার রায় দেন। লাস্ট অপশন আমি বললাম যে স্যার অ্যাডমিশন একটা বিষয় আছে, আদেশ 12 রুল 6, সেখানে বলা আছে যে কোনো ব্যক্তি যদি যে কোনো সময় যে কোনো পক্ষ স্বীকারোক্তি বিষয়ে কোর্টের কাছ থেকে অতটুকু বিষয়ের উপরে রায় প্রার্থনা করতে পারে। তো বিমা কোম্পানির সাথে লাগালাগি করুক, আমি তো থার্ড পার্টি, 40 লাখ টাকা অলরেডি পক্ষ নিয়ে ফেলছে, তাহলে আমার পক্ষে যতটুকু যায় ততটুকু আমার পক্ষে রায় দেওয়া হবে। আমি যে 4-5টা অপশন আমি ওনাকে বললাম, উনি আমাকে বিকালবেলা ফোন দিছে, তুমি তো অপশন বেশি দিয়ে ফেলছো, সবগুলোই তো আমি আইন দেখলাম, সিভিল মামলায় তুমি যেগুলো কথা বলছো সবগুলোই ঠিক আছে, কি করতে চাচ্ছ আমাকে বলে, তুমি কি করতে চাচ্ছ? উনি কিন্তু চিফ জাস্টিস রুহুল আমিন স্যারের স্যার। তাই বলে আমার কাছে মনে হচ্ছে 7 নাম্বার আদেশের 11 নাম্বার বিধিতে দিয়ে দেন, কারণ টাকা যেহেতু রিসিভ করছে স্বীকৃত বিষয় এবং এখানে কজ অফ অ্যাকশনই নেই মামলা করা, তাহলে এটি চালান। এই যে আমি যে বিভিন্ন এই কথাটা কেন বলছি, দেখেন একই মামলায় আমি বিভিন্ন ওয়েতে কোর্টকে কনভিন্স করে আমি কিন্তু একটা আদেশ পাওয়ার চেষ্টা করছি। ঠিক একইভাবে এই মামলাতে যে কথা বলছি, দেখেন দুইটা বিষয়, এক একটা বই আপনি এক এক রকম পাইতে পারেন। আর আমার কথা শুনে একজন ব্যক্তি নামক একজন ব্যক্তি বেদখল হয়েছে ঘর দ্বারা, কারণ কি ঘর নামে খতিয়ান তৈরি হয়েছে। এখন প্রথম প্রশ্ন হলো, আমাকে যদি 8 নাম্বার সেকশনে আমরা মামলা করি, আমরা কিন্তু 8 এবং 9 করতেছি, 42-এর কথা পরে আসে, 8 নাম্বার সেকশনে যদি আমি মামলা করি, তাহলে কিন্তু আমাকে প্রথমে কি করতে হচ্ছে, আমাকে টাইটেল থাকতে হচ্ছে। তো আমার টাইটেল তো সঠিক নাই, কালিমা লেপন হয়েছে। কালিমা লেপন হয়েছে মানে আইনের ভাষায় বলে, মানে কোনো কিছু যদি সঠিক না থাকে সেটাকে বলে কালিমা লেপন হয়েছে। এর মানে আমার যে খতিয়ান, সেই খতিয়ান কিন্তু অন্যের নামে হয়ে গেছে। তাহলে আপনার দখল, যেহেতু আপনার টাইটেল এখন প্রমাণ করতে পারছেন না, ওইদিকে আপনাকে সাক্ষ্য আইনের 10 নাম্বার সেকশনে বললো যে দখলে আছে, আবার যার টাইটেলও আছে, কোর্ট স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে যে না, ওই ব্যক্তি সম্পত্তির মালিক। তাহলে কি আমাকে ওই ব্যক্তি যদি সম্পত্তির মালিক না হয়, আমাকেই প্রমাণ করতে হবে, বার্ডেন অফ প্রুফ আমার, হ্যাঁ? তাহলে আপনি যদি 6-9 নাম্বার সেকশনে আপনি মামলা করেন যে 6 মাসের মধ্যে আমি আগে, আমাকে দখল কেন উদ্ধার, আমাকে কেন বেদখল করলো, উইদাউট মাই পারমিশন আর উইদাউট ল, এই দুটা জিনিস ছাড়া উনি আমাকে দখল শ্রুত করেছে, আমি 9 মাসের মধ্যে মামলা করবো। কারণ 9 নাম্বার সেকশনে মামলা করলে 8 নাম্বার সেকশনে মামলা করতে আর বাধা নাই, জানেন তো, জি স্যার। কিছুক্ষণ আগেই বললাম। তো এখন প্রশ্ন হলো, একটা আপা কিন্তু তাহলে আমি 9 নাম্বার সেকশনে মামলা করলে আমাকে কি ভুল করতে বলবেন? কারণ আমার তো এখন টাইটেল নাই, টাইটেল আমার, টাইটেল সম্পত্তি আমার, টাইটেল আমার, বাট আমার টাইটেলের উপরে কি হয়েছে, ভুল ভ্রান্তি আছে, জি স্যার, খতিয়ানটা আমার নামে নেই। এটা সংশোধন এখন করতে হবে স্যার তারপরে। এখন জি, এখন তাহলে আমি 9 নাম্বার সেকশনে আগে আমাকে দখল উচিত, দখলটা কেন বেদখল করলো, আমি দখলটা উদ্ধার করার জন্য আমি মোকদ্দমা করতে পারি। এখন আমি কি, আমার দুইটা অপশন থাকে, খতিয়ান সংশোধনের ব্যাপারে দুইটা জায়গায় আপনি কাজ করতে পারেন। নাম্বার কি, এক, সেটা হচ্ছে কোনো খতিয়ান যদি ফাইনালি পাবলিশড হওয়ার 1 বছরের মধ্যে হয়, তাহলে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল নামক একটা ট্রাইব্যুনাল আছে, সেখানে যে সংশোধন করতে পারবেন খতিয়ানটা, যদি খতিয়ানটা ভুল হয়। দ্বিতীয় অপশন হচ্ছে ওই 1 বছর চলে গেছে, মানে আপনি তামাদি দ্বারা বাড়িতে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনি মামলা করতে হলে ওই খতিয়ান প্রস্তুত থেকে 1 বছরের মধ্যে মামলা করতে হয়। এখন আপনি কি হয়ে গেছে, তামাদি চলে গেছে, 1 বছরের মামলা করবে, এখন তামাদি দ্বারা বাড়িতে হলে আপনি মোকদ্দমা করতে পারবেন না। তখন একেবারে ভাস্ট একটা সেকশন আছে, যে কথা আমি বলি সবচেয়ে শক্তিশালী সেকশন হচ্ছে 42। আপনি তখন 42 নাম্বার সেকশনে ডিক্লারেশন চাইলেন যে ওই যে খতিয়ান, সেই খতিয়ানটা অবৈধ,
বৈধ না। কারণ কি, সেটা ভুল ভ্রান্তিতে ধরা। খতিয়ানের নাম হওয়ার কথা আমার হয়েছে খর নামে। খর কোনো শর্তই কোনোভাবে আসছে, তাহলে ডিক্লারেশন চাই। এখন ডিক্লারেশন যখন চাইতে যাবেন, আনুষঙ্গিক প্রতিকার চাওয়া আপনার মাস, অর্থাৎ দখলটাকে আপনাকে নিশ্চিত করতে হবে, 8 নম্বর সেকশনে মামলা করতে পারবেন। তো দুটো অপশনে আপনি যেভাবে যুক্তি দেখান সেইভাবেই কিন্তু সম্ভব। আমার কথা দুইটা যুক্তি কি আপনি বুঝতে পেরেছেন? জি স্যার। কোনো কনফিউশন আছে কারণ? না স্যার। সৌরভ ভাই, আপনি তো কোর্টে যান। ঝিনাইদহ না স্যার? না স্যার, আমার তো স্যার ঢাকা বাড়ি স্যার। আপনার এলাকা কোথায়? আমার স্যার বাড়ি স্যার রাজবাড়ী ডিস্ট্রিক্ট স্যার। ও, ঢাকা বারে মেম্বারশিপ নিয়েছেন? জি স্যার। ও আচ্ছা। কি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করবেন? স্যার স্যার আসলে স্যার পড়াশোনা তো ঢাকা থেকে করছিলাম, আর স্যার সবকিছুই তো স্যার ঢাকা থেকে আর কি, তার কারণে স্যার ঢাকাতেই করে। ওকে, ঠিক আছে। যে যেবারে দিয়েছেন সেটার জন্য ভালো। তো এই জায়গায় কোনো কনফিউশন আছে যে কথাটা বললাম? মামলাটা কিভাবে, এখন আপনার যুক্তি কিভাবে তুলে ধরবেন সেটা আপনার উপরে নির্ভর করবে। তাহলে আপনি যদি 9 নাম্বার সেকশনে মামলা করেন, তাহলে আপনাকে 9 নাম্বার সেকশনের কথা সুন্দরভাবে আগে বলতে হবে। যেহেতু তার খতিয়ানের নাম নাই, খতিয়ান ভুল হয়েছে, সেহেতু টাইটেল প্রমাণ করা কঠিন। এই জন্য আমি অন্তত পক্ষে 9 নাম্বার সেকশন দখল পুনরুদ্ধারে মামলা করবো 6 মাসের মধ্যে। সে কথাও আপনি অ্যান্সার সুন্দরভাবে লিখে আসতে পারেন। আবার যদি বলেন যে আমি আগে ডিক্লারেশন চাবো, কারণ হচ্ছে ডিক্লারেশন কি হয়েছে, কারণ খতিয়ানটা ভুল হয়েছে, তখন আপনাকে ওই কথাটা লিখে দিলেন 1 বছরের উপরে হয়ে গেছে, এই জন্য ডিক্লারেশন চাইছি। এরপরে ডিক্লারেশন চাওয়ার ক্ষেত্রে বলছে যে আনুষঙ্গিক প্রতিকার মাস, আপনাকে আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে। তা আপনার আনুষঙ্গিক প্রতিকার চাইতে হলে আমাকে 8 নম্বর সেকশন অনুযায়ী দখল পুনরুদ্ধারে মামলা করতে হবে। তাহলে 8 এবং 42 চাই কি করে খতিয়ান সংশোধন হবে, দখল পুনরুদ্ধার হবে, হয়ে গেল। কিন্তু আপনাকে এই প্রশ্নে বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে, কখনো বলবে যে 9 বিবেচনা করা যাবে না, কারণ তার কথা হলো যে আমি ডিক্লারেশন চাবো, তারপরে হচ্ছে দখল পুনরুদ্ধারে মামলা করবো। আবার আমি বলতেছি যে না, আমি 6 মাসের মধ্যে আগে দখল উদ্ধার করে তারপরে আমি, যেহেতু 8 এবং 42 করা কোনো সমস্যা নেই, ঠিক আছে, আমি 8 42 পরে দিব, আগে তো দখলে নেই। কারণ ওই সম্পত্তিতে মিন্স প্রফিট অনেক বেশি থাকে। সম্পত্তি 1 মাস থাকা মানে 500 কোটি টাকার ব্যাপার। তাহলে আপনি কি ওই 12 বছর সময়ের মধ্যে দখল পূর্ণ উদ্ধার ডিক্লারেশন যাবেন, নাকি আগে দখলটাকে উদ্ধার করবেন? এমনও ঢাকাতে সম্পত্তি আছে 2 মাস যদি বেদখল করে থাকে, ওই সম্পত্তি থেকে যা আয় হবে 2 4 5 10 বছর মামলা চলানো যাবে, সে টাকা চলে আসবে। হইতে পারে না? জি স্যার। তাহলে আপনার উপায় কি? আপনার উপায় হচ্ছে দ্রুত গতিতে আগে 9 নাম্বার সেকশন অনুযায়ী মামলা করা। তো 9 নাম্বার সেকশনে মামলা করলে ভুল হবে। ক্লিয়ার? আবার যদি ধরেন এই খতিয়ানটা পাবলিশড হয়েছে 1 বছর হয়নি, তাহলে আপনার 9 এবং 8 যে চাইবেন, 9 নাম্বার সেকশনে যে আপনি ডিক্লারেশন চাইবেন, আপনাকে তো বলবে যে খতিয়ান সংশোধনের ব্যাপারে যে স্পেশাল একটা কোড দেওয়া আছে। আপনি এখানে আসছেন, যে কথাটা আমি আপনাদেরকে শিখাইছি যে ভাইয়া দেখেন একটা সিরিয়াল আছে। সিরিয়াল কি? আপনাকে ম্যাজিস্ট্রেট আদালত বেল দিলে না, আপনার ম্যাজিস্ট্রেট আদালত না মঞ্জুর করে আপনি সরাসরি চলে গেলেন হাইকোর্ট ডিভিশন, যে স্যার ম্যাজিস্ট্রেট বেল দিবে না, মার্ডার কেস, আমি আপনার কাছে আছি, আপনার আমাকে জামিন দেন। এই কথা বলতে পারবেন আপনি? না স্যার। আপনাকে তখন বলবে যে আপনি চলে যান, চলে যায় আপনার ম্যাজিস্ট্রেট কোর্টে নামঞ্জুর করান, নামঞ্জুর করে আপনি মিস কেস করেন, মিস কেস করে আপনি জেলা জজের কাছে যান, জেলা জজ যদি না দেয় তারপরে আপনার কাছে আসবেন। আপনি সরাসরি আমার দরবারে চলে আসছেন। তো আপনার যদি এই প্রশ্নটাতে যে কথা, বিভিন্ন বই ধরেন হচ্ছে, বিভিন্ন বই যে আপনাকে বললো যে ওই আপনার 9 নাম্বার সেকশনে করা যাবে না, 8 নাম্বার সেকশনে মামলা করতে হবে, আমাকে স্পেশালি একটা কোড দিচ্ছে খতিয়ান সংশোধনের জন্য, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল। এখন এই খতিয়ানটা পাবলিশ আমার মাত্র 6 মাস হয়েছে। তাহলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা না করে আমি যদি সরাসরি 42-এ মামলা করতে যাই, তো সিভিল কোর্ট বলবে না যে আপনার তো এই খতিয়ান সংশোধনের জন্য তো একটা স্পেসিফিক কোড আছে, সেখানে না যে আপনার কাছে আমার কাছে আসছেন কেন?
আমার কথাটা বুঝতে পারছেন কেন আমি এই দুইটা কথাই বললাম? জি স্যার, বুঝতে পারছি স্যার, ক্লিয়ার। হিসাব কিতাব আপনাকে, আপনি যেভাবে যুক্তি দেখাবেন সেইভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এবং আপনাদের জ্ঞাতার্থে বলি, আপনারা কিভাবে লাইফ সাজাবেন আমি জানি না, তবে এই প্রফেশনে যেহেতু আমি বড়, সেহেতু মানে এই আইন প্রফেশনে যেহেতু আপনাদের চেয়ে আমি সিনিয়র, বয়সে ছোট হইয়া যাই করি, কিন্তু প্রফেশনে কিন্তু আমি আপনাদের সিনিয়র। তো সেই হিসাবে আমি বলবো যে দেখেন, আপনি সবসময় স্টাডিটাকে ধরে রাখবেন। এই যে পড়ানো, কোন ইউনিভার্সিটিতে ক্লাস নেওয়া, পড়ার সাথে থাকা, ক্লাস নেওয়া, এইগুলোর সাথে সবসময় থাকবেন। তাহলে ওইটা, কারণ আমার মনে চলে আসে যে এইটা তো এরকম হইতেই পারে। এখন আপনি যদি স্টাডির মধ্যে না থাকেন, আপনার সবচেয়ে ভালো সিনিয়র কাছে যান, সে দেখবেন ভাববে, আইনটা বের করবে, দেখবে, তারপরে আপনাকে ডিসিশন জানাবে। আর আমি মিজানের আইন মুখস্থ মোটামুটি, এই 7টা বই থেকে যে কোনো ধরনের প্রশ্ন আমার অধিকাংশ সেকশন সম্পর্কেই আমার জানা। তো দ্যাটস ওয়াই আমি বলবো সবসময়, এই জন্যই এই প্ল্যাটফর্ম, সবসময় পড়াশোনার উপরে থাকবেন, আইন জগতে থাকবেন, তাহলে ডমিনেট করতে পারবেন। মস্ত বড় এই মামলায় ব্যাংকের একজন এমডির ব্যাপার, সেই এমডির ব্যাপারে দরখাস্ত দিবে, রিটেন স্টেটমেন্ট, মস্ত বড় এক ঢাকার ব্যারিস্টারকে দিছে, সে লিখে লিখে দিছে। আমার ব্যারিস্টার সাহেব দেখে বলে যে তো কিছুই হয় নাই, তাহলে তুমি লেখো, তুমি এটার উপরে ঠিক করো। এখন যার মাধ্যমে এই ব্যারিস্টারের কাছে গেছে, সেই লোক আর বের হয়ে গেছে, সে দিছে পিডিএফ কপি, মানে ছবি তুলে দিছে। আমি যে কাজ করবো সেটার ওয়ার্ড ফাইল কিভাবে তৈরি করবো? আমি বললাম স্যার, আমাকে তো ওয়ার্ড ফাইল দেওয়া হয় না, আমাকে পিডিএফ ফাইল দিছে, আমি এটার উপরে কি কাজ করবো? আমি যে লিখবো এটার উপরে, সেটা তো নাই। তো বললো তাহলে কি করবো? এটা তো খুবই সমস্যা। টাকা, এমডি তো বলছে যে টাকা যা লাগে নেন, নিয়ে কাজ করে। এখন এই এতগুলো কথা তুমি কি করবা? তা আমি বললাম যে স্যার সমস্যা নেই, আমাকে আধা ঘন্টা সময় দেন, আমি দেখি। জাস্ট আমি আইকে নির্দেশ দিয়ে দিলাম যে এটা পিডিএফ টু ওয়ার্ডে রূপান্তর, আমার কি ভার্সন পিডিএফ টু ওয়ার্ডে রূপান্তর করে দিল সুন্দরভাবে। পিডিএফ টু 10 সেকেন্ড বা 20 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে পিডিএফ টু ওয়ার্ডে রূপান্তর করে দিল। বাস, আমি সেটার উপরে এডিট করলাম। এখন এই ক্যাপাসিটি যদি আপনার আমার না থাকে, আধা ঘন্টা পরে আমি ওনাকে বলছি যে এই জায়গায় কারেকশন করেছি স্যার, এই বিষয়ে আমি এটা আপনাকে দিচ্ছি, উনি দেখে সন্তুষ্ট। এর মানে উনি কিন্তু আমার উপরে ডিপেন্ডেন্ট, যে কোনো বড় ধরনের কাজ হলে আমাকে নক করে, মিজান এটা দেখো, মিজান ওটা দেখো। এর মানে সে জানে যে এই ছেলেকে দিলে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে দিলে অন্তত পক্ষে 100% না হলে 60-70% আগায় আমাকে কাজটা দিয়ে দিবে। তো আপনাকে নানান দিকে কাজের এক্সপেরিয়েন্স থাকতে হবে। আর এইগুলো হয় কখন? এইগুলো আপনার হবে কখন? যখন আপনি প্রচুর পরিমাণ স্টাডির মধ্যে থাকেন। এই যে আপনাদের সাথে কথা বলি, এটা নিয়ে ঘাটি, ওটা নিয়ে ঘাটি, যার ফলে এটা কিন্তু একটা ছেলেকে দেখেন, চেনেন কিনা, ইউটিউবে সার্চ দিবেন, সাত কাহন নামক একটা ছেলে, আজিমউদ্দিন, বিভিন্ন রকম কথাবার্তা বলে, দেখেন আজিমউদ্দিন, সাত কাহন। জি স্যার, জি স্যার। স্যার ওর কথা এত ইয়া স্যার, আমি মাঝে মাঝে দেখি তো স্যার, ওর গোল্ড, হ্যাঁ। অনেক ভালো স্যার। এই ছেলেটা, এই ছেলেটা হলো, এর সম্পর্কে ডিটেলস আমি জানি। কি হচ্ছে 2 ইয়ার্সেই পড়ছে একটা কলেজে, অন্য সাবজেক্টে অনার্স করা, 2 ইয়ার্স আইনে পড়ছে। কিন্তু এই ছেলেটা আইনে পড়ার পরে অ্যাডভোকেট পরীক্ষা দিয়ে অ্যাডভোকেটও হয়েছে, কিন্তু এই দেশে সে থাকে না, পুরো একটা মিডিল ইস্টে থাকে সে, বুঝছেন, বিদেশে থাকে। মানে সে যে বড় ধরনের চাকরি নিয়ে গেছে এরকম না, সাধারণ মানুষ যেভাবে চাকরি করে সেগুলোতেই গেছে। কিন্তু ওর এই জানা এবং তার এই কথা বলতে বলতে দেখেন এমন অবস্থা যে যে কোনো ধরনের অ্যাডভোকেট ওর কাছে কিছু না। দেখেন আর কথার বোল্ডনেস কি, কখনো শেয়ার বাজার সম্পর্কে ডিটেলস বলছে, কখনো খতিয়ান সম্পর্কে, কখনো মাপঝোপ সম্পর্কে, কখনো সিভিল মামলা সম্পর্কে, কখনো ক্রিমিনাল মামলা সম্পর্কে। এর মানে কি, ও প্রচুর পরিমাণ স্টাডি, এবং মানুষকে যে আমি যেমন পড়াই, ও আমার যে পেইড ভাষণ, ওই পড়াইনার উপরে থাকে, বিদেশে থাকে আর এইগুলো পড়ে। আর বইও লেখছে, আবার বইও আছে, বই লিখছে। 7 বইও আছে দেখেন। এবং
আমি কয়েকটা দেখছি, সে ভুলভাল বলে না, একেবারে পারফেক্টলি বলে। গত 2 দিন আগে ও তো একটানা স্যার 2-3 ঘন্টা কথা বলে স্যার। হ্যাঁ, ও কি একটানা করছে একটানা 2-3 ঘন্টা ক্লাস করে স্যার। গত আর ইয়াগুলো আছে ইউটিউবে স্যার, দেখছি আমি। গত সপ্তাহে সে এক সাব রেজিস্ট্রার সাথে আরেকজন সাব রেজিস্ট্রার আছে, দেখবেন মাসুদ রানা নামক এক সাব রেজিস্ট্রার আছে, ইউটিউবে ব্যাপক আলোচিত স্যার আপনার সিরাজগঞ্জের? হ্যাঁ, সিরাজগঞ্জের বেলকুচিতে ওর ফেসবুক পেজ আছে। ঘটনাক্রমে এই সাব রেজিস্ট্রার বলছে যে যে কোনো ধরনের মিউটেশন করতে হলে তাকে 3 সার্টিফিকেট দিতে হবে। এইটা সে ওই ওই সাব রেজিস্ট্রারও আপনার এই অ্যাপ থেকে ইনকাম করে, ফেসবুক থেকে ইনকাম করে ব্যাপক, মানে একটা প্রফেশনের থেকে যখন পোস্ট করে মানুষের সাব রেজিস্ট্রার পোস্ট করছে, ওর কথাই সত্য। মানুষ কমেন্টস আর দেখা দেখিতে ভরে ফেলছে। এখন এই কথা বলার পরে ও ওইটাতে ধরছে যে যেই সংশোধনীটা আনা হয়েছে সেটাতে বলছে শুধুমাত্র সিটি কর্পোরেশনের মধ্যে যেই সম্পত্তিগুলো মিউটেশন হবে সেগুলোতে 3 বাধ্যতামূলক। আপনি কেন এই দায়িত্বশীল পদে থেকে আপনি এই করলেন, ইয়ার নাম এইরকম বক্তব্য দিলেন? তো এই যে বিভিন্ন সময় আমি কমেন্টস করি, বা আমার হয়তো বা চেনে আমাকে সে ব্যক্তিগত ভাবে এসএমএস দিচ্ছে যে স্যার ভাইয়া এই এই সাব রেজিস্ট্রার মাসুদ এই লিখছে, আপনার 2-4টা কমেন্টস করেন। হ্যাঁ, দেখি যে দুইজনের চরম ভাবে লেগে গেছে ফেসবুকে। হ্যাঁ, এই সাতটা হলো এবং এই মাসুদ রানা বলতেছে যে একজন সাব রেজিস্ট্রার যা জানে যে কোনো অ্যাডভোকেটের চেয়ে অনেক বেশি সিভিল ম্যাটার জানে। আর ও বলতেছে যে সাব রেজিস্ট্রার তো ডাইরেক্ট ঘুষখোর, সে আবার কি জানে। হ্যাঁ, একেবারে লেগে গেছে। তো আমি আর কমেন্টস করি নাই, কারণ ফেসবুকে এই সমস্ত কমেন্টস করলে আপনাকে জেনে না বুঝেও একটা বিভ্রান্তকর মন্তব্য আপনার বিরুদ্ধে করতে পারে। এই যে কয়েকটা কথা বললাম, এই কথা বলার অর্থ হলো আপনাকে ভাইয়া লেগে থাকতে হবে এবং পড়ার বিষয়ে স্টাডি করতে হবে এবং কথা বলতে হবে। দেখবেন আপনি কত ভালো করেন, আমি শিওর মানসিক দিয়ে সম্ভব হয় না। ওর আজকে যদি একটা সার্চ দিয়ে দেখেন ওর ভিডিও, একেবারে ওর 5-6 বছর বা 3 বছরের আগের ভিডিও যদি দেখেন, একেবারে কি অবস্থা, আর এখন দেখেন ওর গোল্ড কি। এই জন্য পড়াশোনার সাথে লেগে থাকেন এবং কথা বলবেন, যখন আমি প্রশ্ন জিজ্ঞেস করি তখন কথা বলবেন, এইগুলো নিয়ে চর্চায় থাকবেন। এখন অধিকাংশই কি করে, অ্যাডভোকেট হওয়ার পর আমি তো অ্যাডভোকেট হয়ে গেছি, কোনো চর্চা নাই, কিছু নাই, চলমান আছে। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে ওই আপনার কাছে ওই আপনি যদি এনআইএফ রিলেটেড খালি মামলা করেন ওই সম্পর্কেই আপনি জানবেন, আর কিছু জানবেন না। তো আপনাকে স্টাডির মধ্যে থাকতে হবে। আমরা এক কথা বলতে যে অনেকগুলো কথা বলে ফেললাম। তো আপনি যেই প্রবলেমেটিক প্রশ্নের ব্যাপারে নিয়ে কথা বলতে যে এত কথা বলতে হলো যে আপনি যখনই প্রবলেমেটিক প্রশ্ন অ্যান্সার করবেন তার পক্ষে আপনাকে অকথ্য যুক্তি দিতে হবে। সেটা আপনি যদি ভুলও লেখেন কোনো সমস্যা নাই, কিন্তু সেটার পক্ষে আপনার যুক্তি কি সেটা লেখেন। দেখেন, আর একটা প্রশ্ন এসেছিল, এই প্রবলেমেটিক প্রশ্নই একটা এসেছিল, সেটা হলো 1/11/2021 তারিখে বিবাদী বি 2টা নিবন্ধন বিক্রয় দলিলের মাধ্যমে 16% বাদী এর নিকট বিক্রয় পূর্বক দখল বাদীর নিকট হস্তান্তর করে। কি হলো, 1/11/2021 সালে বি এর কাছে 16% সম্পত্তি বিক্রি করলো নিবন্ধন করে, মানে রেজিস্ট্রি করে। ভূমি ক্রয় করে বাদী উক্ত সম্পত্তিতে নাম জারি করে খাজনা পরিশোধ পূর্বক ভোগ দখল করতেছে। কেনার পরে এই ভোগ দখল করতেছে। উক্ত জমিতে দেখভাল করতে বাদী তত্ত্বাবধায়ক নিয়োগ করে, একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করেছিলেন। 3/11/2022 এক বছর পরে রাত্রি 3টার দিকে বিবাদী কতিপয় সন্ত্রাসীর দ্বারা বাদী তত্ত্বাবধায়ককে দখলচ্যুত করে। একজন বিবাদী এসে দখল করে দিতে, বাদী সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় মোকদ্দমা করতে চায়। বিবাদী মোকদ্দমায় হাজির হয়ে দাবি করেন যে তিনি উক্ত জমির মালিক এবং দাবিকৃত সম্পত্তি
যে দলিল সেটা জাল, বাদীর আইনজীবী হিসেবে বিবাদীর এমন দাবির বিপক্ষে আপনার যুক্তি উপস্থাপন করেন, উক্ত মোকদ্দমায় ডিগ্রি পেতে আপনার বাদী হিসেবে কি প্রমাণ করতে হবে, এই প্রশ্নটা এসেছিল। তো দেখেন, খুব একেবারে প্রবলেমেটিক প্রশ্ন। আপনার কাছে 9 নাম্বার সেকশনের মামলা করেছেন, যেহেতু 9 নাম্বার সেকশনের মোকদ্দমায় সত্য মালিকানা প্রশ্ন বিবেচনা করা কোনো সুযোগ নাই। প্রথম কথা, আপনার কাছে কিন্তু আগেই বলছে প্রশ্নে যে আপনি 9 নাম্বার সেকশনে মামলা দায়ের করবেন। এখন আপনাকে কিন্তু স্পেসিফিকলি বলে দেয় নাই, আপনাকে কিন্তু সুযোগ দিল না যে আপনি অ্যাজ এ লয়ার হিসেবে কি করবেন, এইটা কিন্তু বলার সুযোগ দেয় নাই, কিন্তু আপনাকে বলে দিছে যে আপনি 9 নাম্বার সেকশনে মামলা করবেন। আপনার করণীয় কি? তাহলে আপনাকে যেহেতু স্পেসিফিকলি বলে দিল যে 9 নাম্বার সেকশনে, 9 নাম্বার সেকশনে সত্য বা মালিকানার প্রশ্ন কিন্তু বিবেচনা করার সুযোগ নাই, আপনাকে বেদখল করেছে সেটাই হলো বড় ব্যাপার। অর্থাৎ 9 ধারায় মোকদ্দমায় দলিল জাল কিনা সেটা বিবেচনা করার সুযোগ নাই। আগে 9 নাম্বার সেকশনে আপনি উইদাউট কনসেন্ট ওই পক্ষে না নিয়ে আইনগত পদ্ধতি ছাড়া আপনি কেন বেদখল করলেন? তাহলে জমি জাল, তারপরে হচ্ছে রেজিস্ট্রি করা সঠিকভাবে হয় নাই, এটা হয় নাই, সেটা হয় নাই, এটা বাদ। আপনি 9 নাম্বার সেকশনে মামলা করেছেন, তাহলে ডিগ্রি পেতে আপনাকে কি প্রমাণ করতে হবে? বাদীকে সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে, বিবাদী তাকে দখলচ্যুত করেছে, দখলচ্যুত অবশ্যই বল প্রয়োগ এবং বেদখল করা হয়েছে, এবং সেটা 6 মাসের মধ্যে আপনি তার কাছে এসেছেন। এই কয়েকটা জিনিস প্রমাণ করলেই আপনি কিন্তু 9 নাম্বার সেকশনে মোকদ্দমা দায়ের করবেন। আপনাকে কিন্তু পণ্ডিতি করার কথা বলে নাই, আমাকে কিন্তু পণ্ডিতি করার সুযোগ দেয় নাই যে আপনি কি করবেন আলোচনা করুন। আপনাকে বলেছে 9 নাম্বার সেকশনে এইটা করেন। হ্যাঁ জি স্যার। তাহলে আপনাকে স্যার তাহলে 9 নাম্বার সেকশনে যা যা সুবিধা পাওয়া যায় সবকটা উল্লেখ করা লাগবে। সেই কথা আপনি উল্লেখ করে দিলেন। আপনার মনে হইতে পারে যে সে যেহেতু ওই যে আগে কিন্তু আপনাকে বিভ্রান্ত করার জন্য আগে কিন্তু বলেছে যে 2টা দলিল নিবন্ধন মূলে পাইছে, সে নামজারিও করছে। এখন আপনার মনে হইতে পারে তার তো দলিল আছে, সত্য আছে, তাহলে 8 নাম্বার সেকশনে কথাবার্তা বলি না। আপনাকে প্রশ্নের লাস্টে দেখেন বলে দিচ্ছে যে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় মোকদ্দমা দায়ের করেন। তারা আপনাকে যা বলেছে আপনি তাই করেন। কিন্তু আপনাকে বিভ্রান্ত করার আগে প্রশ্নের মাথায় প্রথম দিকে কিন্তু আপনাকে বলে দিল যে দাঁড়াতে, এই হলো ব্যাপার। আপনাকে প্রশ্নটাকে পড়ে, প্রবলেমেটিক প্রশ্নটা আপনাকে পড়ে তারপরে অ্যান্সার করতে হবে। প্রশ্নের উত্তর কিন্তু খুবই ছোট হয়, আপনি অর্ধেক পড়লেন না, পরবর্তীতে অ্যান্সার করে আসলেন, দেখলেন যে ভুল হয়ে গেল। তো যাতে ভুল না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই হলো 5 নাম্বার সেকশন থেকে 7 নাম্বার সেকশন থেকে 8 নাম্বার সেকশনে বিভিন্ন রকম প্রশ্ন আমাদের পড়ে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেকশন আছে, আপনি আমার সাথে একমত হবেন এবং এখান থেকে প্রশ্ন হয়, স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি বলবৎ করার প্রতিকার পেতে হলে কোন কোন শর্ত পূরণ করতে হয়। 2020 সালে প্রশ্নটা হয়েছে। এই ধরনের মোকদ্দমায় কি কি সুনির্দিষ্ট প্রতিকার আইন বিকল্প পদ্ধতি পাওয়া যায় আলোচনা করুন। এই প্রশ্নটা করেছে, অর্থাৎ 12 নাম্বার সেকশন থেকে আপনার 12 নাম্বার সেকশনে খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। একইভাবে ওখানে প্রবলেমেটিক প্রশ্ন করে এক্স ওয়াই এর 3 মাসের মধ্যে একটি ব্যবসা করার লক্ষ্যে অংশীদারি চুক্তি করে। 3 মাস অতিক্রান্ত হওয়ার আগেই ওয়াই অংশীদার হতে অনাগ্রহ প্রকাশ করে। চুক্তিটি অংশীদারি মেয়াদের সুনির্দিষ্ট ভাবে উল্লেখ ছিল না। এক্স এর প্রার্থনা ওয়াই এর বিরুদ্ধে সুনির্দিষ্ট চুক্তি বলবৎ করা যায় কিনা যুক্তিসঙ্গতভাবে আলোচনা করুন। এরকম ভাবে প্রশ্ন, প্রবলেমেটিক প্রশ্ন 12 নাম্বার সেকশন থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। প্রবলেমেটিক প্রশ্ন যদি আপনাকে আসে 12 নাম্বার সেকশন থেকে আসবে। আমি আবারও বলছি, প্রবলেমেটিক প্রশ্ন যদি আসে 12 নাম্বার সেকশন থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসবে চুক্তি প্রবলের মামলা সম্পর্কে। সো কোন চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করতে হলে বা কার্যকরযোগ্য
করতে হলে কি কি নেবেন, অর্থাৎ যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় আপনি তো জানেন 12 নম্বর সেকশনে সুনির্দিষ্টভাবে বলবৎ করে যায়। সেই 12 নম্বরে কয়টা বিষয় আছে? মোট 5টা বিষয় আছে, তাই না? তো চারটা স্যার। চারটা 12 নম্বরে 4টে আছে স্যার। চারটা বিষয় উল্লেখ করছি। তাহলে এই চারটা বিষয়টাকে আপনাকে খুব সুন্দরভাবে মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ তো অধিকাংশই থাকার কথা 12 নম্বর সেকশনে। জি স্যার। ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত ক্ষতি পূরণের নির্ণয়ে কোনো মানদণ্ড না থাকলে, আর্থিক ক্ষতিপূরণ যেখানে পর্যাপ্ত না, আর আর্থিক ক্ষতিপূরণ না হওয়ার সম্ভাবনা থাকে, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার, এই চারটা স্যার, এই চারটা। এই সেকশনের সাথে আরেকটা প্রশ্ন পড়ে যায় যে কখন চুক্তি কার্যকর বা কার্যকর যোগ্য না। একটা হচ্ছে কার্যকর যোগ্য কোথায় আর কার্যকর যোগ্য না কোথায়, ওটা 21 নম্বর সেকশনে বলা আছে, তাই না? জি স্যার। জি স্যার, ওটা 21 স্যার। ওটা 21-এ কয়টা আছে? 8টি স্যার। তাহলে আপনাকে এই যে 4টি ক্ষেত্র এবং ওই 8টি ক্ষেত্র আপনাকে মুখস্থ করে ফেলতে হবে, এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আমি কয়েকটা বিষয় দিলাম কিন্তু পড়া। 5 নম্বর সেকশন থেকে যেই সমস্ত প্রশ্ন হয় সেগুলো। নাম্বার 2, 8 এবং 9 থেকে প্রশ্ন হচ্ছে, 10, 11 থেকে প্রশ্ন হচ্ছে না, এখন পর্যন্ত হয় নাই। 12 নাম্বার এবং 21 নাম্বার সেকশন থেকে প্রত্যেক বছরই প্রশ্ন করার সম্ভাবনা খুবই সমীপন থাকে। সো খুবই গুরুত্বের সাথে ওইগুলো দেখবেন এবং মুখস্থ যেগুলো 21 নাম্বার সেকশনে কার্যকর করা যায় না, যে 8টা বিষয়, সেটাকে খুব সুন্দরভাবে মুখস্থ করে ফেলবেন। এটাকে ডাইরেক্ট মুখস্থ কিভাবে মনে রাখবেন সেটা পদ্ধতি অবলম্বন করে আপনি সেটাকে সুন্দরভাবে শিখবেন।